নমস্কার। আজকে আপনাদের শোনাতে চলেছি প্রবোধ কুমার সান্যালের থ্রিলার জন্মের ঋণ। সেন্ট্রাল জেলের ভিতরের মস্ত লোহার ফটকটি একটু ফাঁক করে দুজন কনস্টেবল একটি তরুণ যুবককে বাইরের দিকে এনে মিস্টার গুপ্তর আপিসে তুলে দিল। সকাল তখন প্রায় 10টা। কারাগারের কড়া নিয়মগুলি একেবারে নিখুঁত। এদিকে ওদিকে একটু পর্যবেক্ষণ করলে গা ছমছম করে। জেলের প্রধান অভিভাবক বয়সে তেমন প্রবীণ নন, চোখে বেশ মোটা চশমা, গায়ের রংটি ধবধবে ফর্সা, মাথায় অনেকটা দাগ পড়া। সম্প্রতি তিনি বিলাত, জার্মানি প্রভৃতি দেশে গিয়ে সেখানকার কারাগারগুলি পরিদর্শন করে অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন। তরুণ যুবকটির সঙ্গে একজন কনস্টেবল পাহারায় দাঁড়িয়েছিল। মিস্টার গুপ্ত তাকে বাইরে যেতে বললেন। তারপর যুবকটির দিকে চেয়ে হাসি মুখে বললেন, আজ তোমাকে ছেড়ে দিচ্ছি বিমল। জানো তো আজ থেকে তোমার ছুটি। আগে হ্যাঁ। চান করে খেয়ে দিয়ে নিয়েছ? রুই মাছ ভাজা, ডিম সিদ্ধ, মাংস পেট ভরে খেয়েছো তো? আগে হ্যাঁ। বেশ, বলে মিস্টার গুপ্ত একটি ফাইল উলটপালট করে পরীক্ষা করলেন। পরে বললেন, তোমার রিপোর্ট খুব ভালো, মন দিয়ে কাজ করেছ, সকলের বাধ্য ছিলে, ঠিক সময়ে হাজিরা দিয়েছ, সকলের সঙ্গে মিষ্টি ব্যবহার করেছ। তুমি ভালোই রিমিশন পেয়েছ হে, আর কি চাই? কয়েকটা টাকা তুমি বেশি খেটে রোজগারও করেছ দেখছি। এই নাও ভাই, এখানে একটা সই করে দাও। একখানা কাগজ মিস্টার গুপ্ত বিমলের দিকে এগিয়ে দিলেন। পরে হেসে বললেন, ওপরে ওই ফিগারটা দেখে নিতে পারো। তোমার ওজন প্রায় 10 পাউন্ড বেড়েছে এই কমাসে। দুঃখ হয় তোমার মতন ছেলে যখন জেল খাটতে আসে। তুমি আদর্শ কয়েদি ছিলে বিমল। একখানা কাগজের উপর বিমল নাম সই করে দিল এবং মিস্টার গুপ্ত ডেস্কের ভিতর থেকে কয়েকটি টাকা বার করে তার হাতে দিয়ে বললেন, গুনে নাও ভাই, 36 টাকা 7 আনা। বিমল তার টাকাটা গুনে নিল। অঙ্কটা ঠিকই আছে। জেল সুপার একটু থেমে পুনরায় বললেন, তোমাকে আমি উপদেশ দিচ্ছি নে বিমল। 23 বছর তোমার বয়স হয়েছে, সংসার কেমন এ তুমি দেখতে শিখেছ। কিন্তু তোমার কনভিকশন কী কারণে হয়েছিল একটু ভেবে দেখো ভাই। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি এসব তুমি করনি। কোনো ব্যক্তিকে তুমি ঠকাওনি, গালাগালি দাওনি, বিশ্বাসঘাতকতা করনি, মারপিট করবারও চেষ্টা পাওনি, কোনো হুজুগে পড়ে আইন ভঙ্গ করনি। না, এসব কোনো নালিশ তোমার বিরুদ্ধে নেই। কিন্তু সামান্য একটুখানি অসামাজিক কাজ করে ফেলেছিলে। তোমার এই বয়সে সাধারণত যে চেতনা মনে আসে তুমি তারই হ্রাস একটু আলগা করেছিলে মাত্র। একটু সংযম, একটু বিবেচনা, একটু সামাজিক শিক্ষা, একটুখানি সম্মানবোধের পরিচয় তুমি যদি দিতে বিমল, তাহলে আর এই জেলে তোমাকে খাটতে হতো না ভাই। বিমল এবার একটু গাঢ় আবেদন বিজড়িত কণ্ঠে বলল, আপনি বিশ্বাস করুন, সমস্ত দোষটা আমার নয়। মেয়েটা আমায় আশকারা দিয়েছিল। ও চাল চলন, কাপড় জামা পরার ধরন, তারপর চোখ বেঁকিয়ে আমাকে ইশারা। আপনি বিশ্বাস করুন মিস্টার গুপ্ত, আমি বুঝতে পারিনি যে আমার জন্য সে ফাঁদ পেতেছিল। হাসি মুখে মিস্টার গুপ্ত বললেন, ঠিক বলেছ বিমল। আমি জানি এই অন্যায়ের মূল সূত্র কোথায়। পুরুষ মানুষ একটু স্বভাব সরল কিনা, তাই লোভের খোঁজায় একটু পেলেই তেতে ওঠে। কিন্তু অসামাজিক কোথায় জানো ভাই? রাত্রের দিকে গলিতে ঘুচিতে একলা মেয়ে যাচ্ছে, আর তুমি তাকে জড়িয়ে একটু ভালোবাসতে গিয়েছিলে, এইটুকু মাত্র, এর বেশি কিছু নয়। মেয়েটা যে চেঁচিয়ে উঠে তোমাকে ধরিয়ে দিল, সেটা হলো তার সামাজিক সম্ভ্রম রক্ষার দায়ে। কেননা পাড়ার একটি লোক এই ঘটনাটি চোখে দেখেছে, একই ঘটনা, কিন্তু ঘরের মধ্যে ঘটলে ওটাকে বলে ভালোবাসা, বাইরে ঘটলে বলে শ্লীলতাহানির অপরাধ। যাকগে, আমি আশা করব বিমল, এই শিক্ষা তোমার জীবনকে উন্নত করেছে। তুমি তোমার কল্যাণের পথ বেছে নিয়েছ। সুরজ সিং,
কনস্টেবলটি ঘরের মধ্যে উঠে এলো। মিস্টার গুপ্ত বললেন, লে যাও, রিলিজ হো গিয়া। আচ্ছা, এসো ভাই। বিমল নমস্কার জানিয়ে বেরিয়ে গেল। বিমল আমার সহপাঠী ছিল এবং আমি তার প্রতি একটু অনুরক্তই ছিলাম, কিন্তু স্কুলের সহপাঠীদের মধ্যে কোন ছেলেটি কেমন এবং ঠিক কোন শ্রেণীর, অথবা তার বংশ পরিচয় কিংবা সামাজিক পদমর্যাদা, এসব বিচার করে কেউ সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব করে না। বিমল কোথায় থাকতো এবং তার বাপ কী করত, এই ধরনের কোনো খবর আমি কোনো দিন নিইনি এবং তার দরকার হয়নি। মিশনারি স্কুলে সকল শ্রেণী ও সকল জাতির ছেলে পাশাপাশি বসে পড়ে গেছে এবং খেলাধুলা করেছে। আমরা সবাই সহপাঠী এবং বন্ধু, এই ছিল আমাদের প্রধান পরিচয়। বিমল বোধ হয় ম্যাট্রিক পর্যন্ত উঠেছিল, কিন্তু নতুন বই কিনে নতুন ক্লাসে যখন সবাই একত্র হয়ে আবার বসলুম, সেদিন থেকে বিমলকে আর দেখতে পাওয়া গেল না। কেউ বলল ছেলেটা খালাসি হয়ে কোনো জাহাজে চড়ে কোথায় যেন চলে গেছে। কেউ বলল, না রে, ওর বাপ মোটর কারখানায় কাজ করে, ও সেই কাজ শিখছে। কেউ বলল, বিমল যে সিগারেট খায় জানিস। আরেকজন কে যেন বলল, ছেলেটা কিন্তু খুব শান্ত না রে। কেউ বা বললে, তোরা জানিস ছাই, বাপের বাক্স ভেঙে টাকা নিয়ে চম্পট দিয়েছে, দেখগে যা বিলেতে কিংবা আমেরিকায়। আসল কথা এই, বিমলের খোঁজ খবর কেউ জানে না এবং তাকে মনে রাখার মতো কারো কোনো গরজ নেই। ছেলেটা হারিয়ে গেল। বছর 3 পরে বিমলকে হঠাৎ একদিন দেখতে পেয়েছিলুম রাস্তার অপর ফুটপাথে। থমকে একবারটি দাঁড়িয়েছিলুম। বিমল একটি সাইকেল মেরামতের দোকানে একখানা সাইকেল হাতে নিয়ে কি যেন কথাবার্তা বলছিল। তার গোঁফ বেরিয়েছে, দাড়ির ছায়া দেখা দিয়েছে, পরনে আলগা একটা পায়জামা, উপর দিকে পাঞ্জাবি এবং তার উপরে জ্যাকেট। ওটার নাম নাকি নেহেরু জ্যাকেট, কিন্তু আগের যুগে বাঙালি নাপিতরা ঠিক ওই জামা পরত। বিমল আমাকে দেখতে পায়নি এবং আমিও আর দাঁড়িয়ে রইলুম না। এরপর বিমলকে দেখলুম বছর 7 পরে। সরকারি কাজে আমাকে যেতে হয়েছিল বরিশালে। ফিরবার পথে খুলনা এসে যখন নামলুম, তখন সন্ধ্যা প্রায় উত্তীর্ণ। খুলনা থেকে শিয়ালদা ট্রেন ছাড়ে বোধহয় রাত 10টায়। ওরই মধ্যে একসময় এক ছোট খাবারের দোকানে ঢুকে কিছু খেয়ে নেব, দেখি দোকানের সামনে বিমল দাঁড়িয়ে। তাকে চেনা কঠিন, কিন্তু আমাকেই সে আগে চিনল। বলল, কি সাহেব, কলকাতা যাচ্ছ নাকি? আছো কেমন, চিনতে পারো? পারে বই কি, আমি হাসলুম। এই কলকাতায় ফিরছি ভাই। বেশ, চলো একসঙ্গেই যাওয়া যাক, কিন্তু তোমার নিশ্চয়ই ফার্স্ট ক্লাস। বিমল বলল, তা হলে চলবে না, আমি ভাই দেউলে। তা হলে চলবে না, আমি ভাই দেউলে ফকির লোক। রেলগাড়িতে যে সব সময় ভাড়া দিয়ে যাতায়াত করি, এ কথাও সত্যি নয়। হিরোবোর যদি আবার ফার্স্ট সেকেন্ড ক্লাসে যেতে বলো, তাহলে তো তোমার কাছে ভিক্ষে করতে হবে। হাসি মুখে বললুম, বেশ তো, তোমার ভাড়াটা না হয় আমিই দিয়ে দেব। চলো একসঙ্গেই যাওয়া যাক। কতদিন পরে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, কত পুরনো দিনের কথা মনে পড়ছে। কিন্তু তুমি হঠাৎ এখানে যে? বিমল বলল, হঠাৎ নহে, কাজ কারবারের জন্য যেতে আসতে হয়। স্টিমার কোম্পানিতে মাল সাপ্লাই করি। ওরাই তদবির তদারকের জন্য মধ্যে মাঝে এখানে পাঠায়। বড় দায়িত্বপূর্ণ কাজ হে। ওটা শীতকাল ছিল। আমার স্যুটকেসটি একপাশে রেখে দুজনেই আমরা একটি ছোট বেঞ্চি দখল করে খেতে বসে গেলুম। অনেক পুরনো গল্পই করা গেল। আহারাদির শেষে আমি প্রথম কোটের পকেট থেকে মানিব্যাগ বার করে হোটেলের দাম চুকিয়ে দিলুম। আমাদের উভয়ের পোশাক পরিচ্ছদের মধ্যে এতই স্পষ্ট পার্থক্য যে দোকানদার আমাদের দিকে তাকিয়ে একটু মুচকি হাসল। আমি সোৎসাহে বিমলের সঙ্গে বেরিয়ে এলুম। টিকিট ঘরের দিকে এগোবার আগে আমি একবারটি থমকে পিছন ফিরে পানের দোকানে এসে সিগারেট চাইলুম। পানওয়ালা বলল,
বাবু, দেখলুম তখন থেকে লোকটা বেশ গায়ে পড়ে আপনার সঙ্গে ভাব জমিয়ে নিল। ওরা স্টিমার ঘাটার লোক বাবু, সাবধানে থাকবেন। আমি হাসলুম, বললুম, তুমি বুঝতে পারোনি ভাই, যার কথা বলছো সে আমার ছোটবেলাকার বন্ধু। একসঙ্গে পড়েছি, একসঙ্গে খেলা করেছি, ওকে বাল্যকাল থেকে আমি চিনি। পয়সা চুকিয়ে দিয়ে আমি চলে গেলাম বিমলের সঙ্গে। পিছন থেকে পানওয়ালা একটু ক্ষুণ্ণ চোখে আমাদের দিকে চেয়ে রইল। বরিশাল থেকে খুলনা পর্যন্ত সমস্ত নদীপথটি একা আমাকে আসতে হয়েছিল। একটি কথা বলারও মানুষ খুঁজে পাইনি। সেই জন্য বিমলকে যখন পেলুম তখন তাকে এক প্রকার লুফিয়ে নিয়েছিলুম। কিছুক্ষণের জন্য আমরা যেন ফিরে গিয়েছিলাম আমাদের সেই বালককালে, এবং সেখানে সেদিন যারা আমাদের সঙ্গে ছিল তাদেরই গল্প নিয়ে আমরা মশগুল হয়ে রইলুম। বাল্যবন্ধু চিরকালই বড় আপন। খুলনা থেকে কলকাতার ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট সহজেই পাওয়া যায়, এবং যে কারণেই হোক ট্রেনে প্রায় ভিড় কম। আমি সোৎসাহে দুখানা লোয়ার বার্থ রিজার্ভ করে বিমলকে নিয়ে গাড়িতে উঠলুম, এবং ছোট বেডিংটি খুলে তার ভিতর থেকে একখানা কম্বল এবং রবারের ফোলান একটি বালিশ বার করে বিমলকে বললুম, তোমার সঙ্গে তো বিছানাপত্র নেই দেখছি, এই কম্বলখানা পেতে নাও ভাই। না না, ব্যস্ত হইও না, আমার নিজের মতন ঠিক আছে। রাত হয়েছে, এসো এবার একটু গুছিয়ে বসা যাক। তোমাকে দেখে আমার তরুণ বয়সটি ফিরে এলো। পকেট থেকে সিগারেট দেশলাই বার করে জানলার ধারে টেবিলটির উপর রাখলুম। আমার সুটকেস থেকে বেরোলো গরম গরম কফির একটা ফ্লাক্স এবং কিছু বাদাম। বিমল খুশি হয়ে একটি সিগারেট ধরিয়ে হাসতে হাসতে বলল, মনে পড়ে লুকিয়ে লুকিয়ে যেদিন সিগারেট খেতে শিখলুম? উল্লসিত কণ্ঠে বললুম, বা মনে নেই, বলো কি? সেই যে হেদর রেলিংয়ের কোণে ফুলগাছটার আড়ালে, সেই তুমি, আমি, বারিন, তপন ঘোষ, ননিপদ। বিমল বলল, বাহ, তোমার সব মনে আছে দেখছি দেবু। বললুম, মনে না থেকে পারে? এই তো মাত্র 20-22 বছর আগের কথা। কিন্তু মুশকিল কি জানো, আমি যখন প্রেসিডেন্সিতে আইএসসি পড়তে গেলুম তখন থেকে সেই যে ছাড়াছাড়ি, আর কেউ কারোর সঙ্গে মিশতে পারলুম না। তুমি কি করলে তারপর? বিমল বলল, আমি ডাক্তারি লাইনে যাব মনে করেছিলুম। বাবা বললেন, তার আগে কিছু হাতের কাজ শিখে নে। আমি গিয়ে কাজ নিলুম বটকেষ্টপালের দোকানে। বেশ কাজ শিখেছিলুম ভাই, কিন্তু হঠাৎ একদিন ওদের সঙ্গে বচসা বাঁধল। কাজ ছেড়ে দিয়ে চলে এলুম বাবার মোটরের কারখানায়। দেখতে দেখতে আমাদের গল্প জমিয়ে উঠল। গাড়িখানা কখন ছেড়েছে বুঝতেও পারিনি। বাইরে বেশ ঠান্ডা পড়েছিল। ইতিমধ্যে দৌলতপুর পার হয়ে গিয়েছিল। আমি উঠে ফ্লাক্স থেকে একটু কফি ঢেলে বিমলের দিকে বাড়িয়ে দিলুম। কফির সঙ্গে বাদাম চিবোতে চিবোতে আমাদের নিজেদের পূর্বজীবন তোলাপাড়া করতে লাগলুম। আমার নিজের জীবনের ভিতরে কোনো ঘটনার বৈচিত্র্য নেই। ইঞ্জিনিয়ারিং পাশ করে 5 বছর বিলেতে ছিলুম, এবং সেখানে একের পর এক বাসা বদলের হিড়িকের মধ্যে শুধু এক বাড়িওয়ালির একটি মেয়ের সঙ্গে আমার মাত্র কয়েকদিনের জন্য একটু একটু হাসি তামাশার সম্পর্ক ঘটেছিল। ব্যাস এই পর্যন্তই। দেশে ফিরে সরকারি চাকরি নিয়েছি, এবং এখানে ওখানে ঘুরে বেড়াতে হয়। আমার স্ত্রী ভারী লাজুক এবং বিশেষ ভদ্র প্রকৃতির মেয়ে। আমার কোনো সন্তানাদি নেই। বিমলের আত্মকাহিনীর মধ্যে কৌতুক ও কৌতূহল ছিল। তার জীবন নানা বৈচিত্র্যে আলোড়িত। সেগুলি বিশেষ উৎসুকের সঙ্গে শোনবার লোভে আমি বেশ গুছিয়ে নিয়ে গা ঢাকা দিয়ে শুয়ে পড়লাম। স্টিমারে ভ্রমণ করেছি সারাদিন। সেজন্য যদিও আমার অপরিসীম ক্লান্তি ছিল, তবুও বিমলের কাহিনী শোনার জন্য আমার একান্ত আগ্রহ সজাগ হয়ে রইল। বাইরে কালি ঝুলি মাখা অন্ধকার। ঠান্ডার জন্য জানলার কাচগুলি তুলে দিলুম। ভিতরের আলোটা স্বাভাবিকভাবেই কম। গাড়িখানা চলছিল মন্দ গতিতে। তারই দোলায় আমরা দুলতে লাগলুম। একটি অসামান্য অসুবিধা শুধু বোধ করছিলুম। কালক্রমে যে কারণেই হোক বিমলের কথাবার্তার ভাষাটি তেমন দূরস্থ হয়নি।
ওটা যেন একটু অসামাজিক এবং কতটা অশ্লীলও বটে। তাছাড়া তার তালবস্য উচ্চারণটি দন্তীয় স্বয়ের মতোই শোনা যাচ্ছিল। কিন্তু এ ত্রুটি আজকে আমাদের আনন্দের মধ্যে যৎকিঞ্চিৎ মাত্র। আমার মতো ব্যক্তি সমাজ জীবনের বাইরের রঙিন খোসেটারই খবর রাখে, কিন্তু বিমলরা ও শ্বাসটার সঙ্গে পরিচিত। তার স্বাদটি কখনো কটু, কখনো তিক্ত, কখনো অম্ল, কখনো বা ছিল মধুর। দেবরায় তার গল্পটা ধরেছিল দিল্লি থেকে কিছু দূরে ওখলার বাগানে বসে। সামনেই যমুনার মস্ত বাঁধ, তারই কয়েকটি লক গেটের ভিতর দিয়ে দুরন্ত জলরাশিকে একটু একটু করে ছাড়া হচ্ছিল এবং বড় বড় চিতল মাছের উৎক্ষিপ্ত দৃশ্যটা অভ্যাগতর উপভোগ করছিলেন। ওখলার বাগানটা বেশ নিরিবিলি। শীতের দুপুরে ওখানকার ছায়ার আশেপাশে পিকনিকের আয়োজনটা মন্দ লাগে না। দেবরাই তার দলবল সহ এখানে বিশ্রাম ভালাপে মশগুল ছিল। ওরা প্রায় সকলেই সহকারী পূর্ত বিভাগের লোক এবং সচ্ছলদের অবস্থা। ৩-৪ জন চাপরাশি ওদের 5 ফরমাসে মোতায়েন ছিল। প্রচুর কাঁচকলাই ও অ্যালুমিনিয়ামের বাসনপত্র এবং বহুবিধ খাদ্য সামগ্রী সম্ভারের আগেই এসে পৌঁছেছে। ওরা সবাই এখানে হাজির হয়েছে সকাল 10টায়, কারণ দিল্লির জল হাওয়ার গুণে দ্বিতীয় প্রাতরাশের প্রয়োজন ছিল। এ ব্যান্ড অফ গ্লোটনস কথাটা বলে কি একজন এর মধ্যে যেন হাসির হুল্লোড় তুলেছিল। কাবাব এবং কফি সহযোগে যখন আহারাদি আরম্ভ হলো, তখন চৌহান সাহেব এবং দলীপ সিং সমস্বরে বলে উঠলেন, তারপর বলুন স্যার, বিমল জেল থেকে ছাড়া পেয়ে বেরোলো, তারপর? দেবরাই বলল, হ্যাঁ, খুলনা কলকাতার ট্রেনে শুয়ে শুয়ে বিমলের গল্প শুনছিলুম। জেল থেকে ছাড়া পেয়ে বিমল বাইরে এসে এদিক ওদিকে চেয়ে দেখল, না, কেউ তাকে অভ্যর্থনা করতে আসেনি। সে ভাবছিল তার শেষ ঠিকানা কি বাবার হাতে পড়েনি। জেলের মধ্যে বসেই সে একদিন খবর পেয়েছিল তার মায়ের মৃত্যু ঘটেছে। মৃত্যু সংবাদ শুনে সে কাঁদেনি, বরং স্বস্তি লাভ করেছিল। উল্টো ডিঙির পুরন পাড়ায় একখানা বাড়ির নিচের তলায় 2খানা ঘর ভাড়া নিয়ে তারা ছিল। বাপ ছিল মোটর মেরামতি কারখানার হেড মিস্ত্রি, কিন্তু তার মাসিক বেতনের টাকাটার মোটা অংশটা বাইরে কোথায় কিভাবে খরচ হয়ে যেত এ নিয়ে বিমলের মায়ের সঙ্গে তার নিত্যকলহ লেগে থাকত। মা অনেক সময় বিষ খেয়ে মরবার ভয় দেখাতেন। আত্মহত্যার সেই ভীতি প্রদর্শনের মধ্যে কেবলমাত্র অর্থনৈতিক কারণটাই প্রধান ছিল কিনা সেটা বিমল এতটা তলিয়ে দেখেনি। আভাসে ইঙ্গিতে অন্য প্রকার একটা সংবাদ মাঝে মাঝে তার কানে আসত। সুতরাং মায়ের মৃত্যুটা ঠিক স্বাভাবিক কারণে ঘটল কিনা এ সম্পর্কে মনে মনে তার প্রশ্ন রয়ে গেল। হাঁটতে হাঁটতে সে বাড়ির দিকে চলল। পকেটে তার টাকা কড়ি ছিল। একবার চট করে সে বাসে উঠে পড়েছিল, কিন্তু ভাড়াটা চুকিয়ে দেবার পরই তার মনে হলো বাসের মধ্যে সে যেন বন্দি। সে তৎক্ষণাৎ নেমে পড়ল এবং ধীরে ধীরে একদিকে চলতে লাগলো। নিজের পায়ে হাঁটাই হলো স্বাধীনতা। শুধু পা নয়, মন হাঁটছে তার সঙ্গে, হাঁটছে মুক্তি, হাঁটছে চিন্তা। হাঁটতে হাঁটতে সে এসে পৌঁছল তাদের উল্টো ডিঙে সেই বাড়ির সামনে। বাড়ির নিচের তলা থেকে এক অপরিচিত লোক বেরিয়ে এলো। বিমল তাকে চিনতেও পারল না। ভদ্রলোক বললেন, ও কেষ্টবাবুকে চাও? তারা তো নেই এখানে। দুর্গাপুর নাকি কানপুরের কোন কারখানায় তারা স্বামী স্ত্রী মিলে চলে গেছে, সেখানেই বুঝি থাকে। ঠিকানা কই দেয়নি তো। স্বামী স্ত্রী কথাটায় বিমলের জন্য খটকা লাগলো। সে আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। স্বামী স্ত্রী? আশ্চর্য বটে। বাবার বয়স 50 হতে চলল যে। তবে কি সেই মেয়ে ছেলেটা যাকে নিয়ে মায়ের সঙ্গে বাবার চাপা মনোমালিন্য ছিল? কিন্তু বাবা তার পিছনের পায়ের চিহ্ন মুছে দিয়ে গেছেন বই কি, ঠিকানাটাও তিনি রেখে যাননি। স্কুলে পড়া তার শেষ হয়নি, কেননা বাবার দরকার ছিল তাকে দিয়ে চাকরি করানো। ওষুধের দোকানে কাজ করে সে পড়াশুনো করতে চেয়েছিল, কিন্তু বাবার জন্য তাকে বিকেলের দিকে যেতে হতো মোটরের কারখানায়। সে চাকরি করেছে, কিন্তু মাইনে যেত বাবার পকেটে।
মাঝে মাঝে নানা জায়গা থেকে তার বাবাকে তুলে আনতে হতো। সে সকল জায়গায় সন্তানের পক্ষে যাওয়া সাধারণত নিষিদ্ধ। তারই মাইনের টাকা পকেটে নিয়ে বাস কন্ডাক্টরদের আড্ডায় বাবাকে যেতে সে দেখেছি অনেক দিন। সেখানে তাস খেলা শেষ করে বাবা যখন ফিরেছেন, পকেটে তার কিচ্ছু নেই। একদিন পুলিশ নাকি সেই আড্ডায় হানা দিয়েছিল এবং তার ফলে বাবাকে আত্মগোপন করে থাকতে হয়েছিল কিছুদিন। পথ দিয়ে বিমল হাঁটতে লাগলো তার খুশি মতো। পথটা তার জানা বই কি, কিন্তু উদ্দেশ্যটা ঠিক নির্দিষ্ট নয়। বিমল ভাবছিল একটা কাজ তাকে জোগাড় করতেই হবে, যে কাজটা কিছু ভদ্র, কিন্তু তার পক্ষে আপিসের চাকরি পাওয়া সম্ভব নয়। কারণটা সুস্পষ্ট। এরপর বিমলের জীবনটা কী প্রকার এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল সে অনেক ইতিহাস। চলতি ভাষায় যেটাকে বলে অন্ধকার যুগ। তবে একদিন দেখা গেল কর্পোরেশনের শ্রমিক দলের সঙ্গে মিলে সে গাড়িতে দিয়ে রাস্তা কাটছে। নতুন রাস্তা বানানোর কাজে সে লেগেছে। বস্তিতে সে থাকে, নিজের হাতে ভাত ফুটিয়ে খায়। ঘর একখানা তার জোটেনি, সুতরাং কাঠের গুঁড়ি চেয়ারের এক কারখানার এক পাশে সে রাত কাটায়। জীবনটা বড় জটিল মনে হতে লাগলো। সকল কাজই প্রিয় কাজ, যদি তার পরিণামে কোনো একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া যায়। এখানে কোনো উদ্দেশ্য নেই। এই এক প্রকার জান্তব জীবনযাত্রা, যেটার সঙ্গে তার মনের কোনো যোগ নেই। সুতরাং কোনো একটা সময়ে বিমল সেই কাজ ছেড়ে দিয়ে চলে গেল। মুদির দোকানে সে কাজ নিয়েছিল, কিন্তু দাড়িপাল্লা ধরার সেরকম যোগ্যতা তার ছিল না। হাসপাতালে বেয়ারার কাজ সে জোগাড় করেছিল, কিন্তু ডাক্তার আর ডাক্তারি ছাত্রদের সুপারিশ পাওয়া গেল না। দেশীয় স্টিমার কোম্পানিতে খালাসি হবার চেষ্টা করেছিল, কিন্তু খালাসি দলের মধ্যে যে চক্রান্তটা আছে সেটা সে ভেদ করতে পারল না বলে নিরাশ হয়ে ফিরল। এমনি সময়টায় তার সঙ্গে দেখা হয়ে গেল তার এক মাসির। বিমল এক ফরের সঙ্গে উবু হয়ে বসে যখন বেগুন কেনা বেচার আলোচনা করছিল, সেই সময় হঠাৎ চোখে পড়ল তার মাসি যাচ্ছে গঙ্গা স্নানে। চট করে বিমল উঠে এসে ডাকল, বিনু মাসি, আমি। বিনু মাসি চমকে দাঁড়ালো, ভ্রুকুঞ্চন করে বলল, তোর না জেল হয়েছিল? হ্যাঁ, তুমি যে বিকেলবেলায় গঙ্গা স্নানে যাচ্ছ, হাতে ঘটি গামছা। হ্যাঁ যাচ্ছি, আজকে রুন যাই। বিনু মাসি চলেই যাচ্ছিল, কিন্তু বিমল তার পায়ের ধুলো নিয়ে বলল, তোমাদের সবাইকে আমি খুঁজে বেড়াচ্ছি বিনু মাসি। ও, খুঁজে বেড়াচ্ছ? বলি, কোন খবরটা রেখেছিলে? তোর মা মনো কি জন্য খোঁজ নিয়েছিলে কি একবার? যেমন খুনে ফাঁসুরে বাপ, তেমনি তার জেল খাটা ছেলে। সরো, পথ ছাড়ো। বিমলের চোখে জল এলো। প্রশ্ন করল, বাবা কোথায় বিনু মাসি, আমাকে বলবে? বিনু মাসি একেবারে জ্বলে উঠল। ফুটপাতের মাঝখান থেকে একটি দোকানের দেওয়ানের ধারে সরে এলো। বলল, নাম করিস নে বিমল, নাম করিস নে। জল জ্যান্ত দিদি আমার, অসুখ বিসুখ নেই, মাথা ধরাটি পর্যন্ত নেই। হঠাৎ শুনলুম মরে গেছে। আমি ছুটে গিয়ে পড়লুম ওই দানদস্যির ঘরে। ভাবলুম দিদি গেছে, যাক, আমার ঘরকণা দেখাশোনা করি। অসময়ে না হয় ওকে দেখব, আমাকেও না হয় দুমুটো খেতে দেবে। দস্যু কি বশ মারল? রামও, 2 মাস যেতে না যেতেই দেখলুম আমাকেও ঠকাচ্ছে। তোমায় কি ঠকালেন তিনি বিনু মাসি? ও মা, ছেলের কথা শোনো। আমি কার মুখিয়ে ছিলুম? আমি যা গতর খাটালুম, ভাত দিলুম রেঁধে, বাদন মাজলুম, আমার মনের কথা বুঝে ছিল না কিছু? বিনু মাসি অন্তর্দাহের সঙ্গে বলল, আমাকে ডিঙিয়ে নাপতে পারার একটা মেয়ে ছেলের সঙ্গে আশনাই করতে যায়, আগে কি জানতে পেরেছিলুম? তুই তো সেই নচ্ছার মানুষেরই ছেলে। আমাকে পায়ে ধরলেও আর আমি যাব না, দেখা হলে বলে দিস। শান্ত কণ্ঠে বিমল বলল, কেমন করে দেখা হবে? বাবা তো এদেশে থাকেন না। কে বললে তোরে রে? বিনু মাসে ফুঁসিয়ে উঠল, থাকে না? থাকে না তো যাবে কোন চুলোয়? মেয়ে ছেলেটাকে নিয়ে কমাচ্ছিল বুঝি কাকুর গাছের ওদিকে, এখন গিয়েছে 4 নম্বর পোলের কাছে বস্তিতে। আমি সে ঘরটাও জানি, 11 নম্বর। আগে ওই চামড়ার কারখানার নাম ভারিয়ে কাজ নিয়েছিল। এখন? বিনু মাসি একটু গলা নামিয়ে বলল,
গাঁজা চাষের কারবার করে লুকিয়ে। তুমি কোথায় থাকো বিনু মাসি? বিমল বিমর্ষ কণ্ঠে জানতে চাইল। আমি? বিনু মাসি বলল, আমার থাকার ভাবনা কি? যেখানে গতর খাটাবো সেখানে জায়গা পাবো। রামের ঘরে জায়গা না পাই, শ্যামের ঘরে আছে। তুই ছেলে মানুষ, তোকে আর কি বলবো। দাঁতও থাকবো যতদিন, ভাতও ততদিন বাঁধা। যাই, গেরন ছাড়বার সময় হয়ে এলো। বিনু মাসি হনহনিয়ে বউবাজারের পথ ধরে পশ্চিম দিকে চলে গেল। সেন সাহেব বললেন, মাসিটি খুব এন্টারপ্রাইজিং। সবাই হো হো করে হেসে উঠলেন। মৃত শুকুর সাহেব এবার আর থাকতে পারলেন না। বললেন, ওহ ইয়েস, ফ্রিডম ফার্স্ট, ফ্রিডম লাস্ট, অ্যাজ ফার অ্যাজ ইউর ইজ কনসার্ন। উচ্চকণ্ঠে সকলের হাসির হট্টগোল পড়ে গেল। ভোজের আসরে ততক্ষণে মাংসের টুকরো ভাজা এবং মাছের ফ্রাই এসে পৌঁছে গেছে। দেবরায় বলল, ট্রেনের সেই কামরার লোয়ার বার্থে শুয়ে চুপ করে বিমলের আত্মকাহিনী শুনছিলুম। 4 নম্বর পুলের কাছাকাছি গিয়ে বিমল সেই 11 নম্বরের মাঠ কোঠার একখানা ঘর খুঁজে একদিন বার করল। তখন রাত্রিকাল। ভিতর থেকে একটি ফোকরে কেরোসিনের লম্প জ্বলছিল। একটি ময়লা ধরনের মেয়ে ছেলে বেরিয়ে এসে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, কোত্থেকে এসেছ? কাকে চাই? বিমল বাপের নাম বলল। মেয়ে ছেলেটি বলল, কোন কেষ্ট? কোথাকার কেষ্ট? এই যে কয়লার দোকানে ওদিকে এক কেষ্ট থাকে, অক্ষয় তাঁতির ছেলে। ওখানে গিয়ে দেখো গে, কি জন্য এসেছো গা? বিমল বলল, তিনি তাঁতি নন, কায়স্থ, কৃষ্ণদে আমার বাবা। বাবার নাম না বাবা পাতানো? মেয়ে ছেলেটা তবুও ভ্রুকুঞ্চন করে তাকালো। পরে বলল, আচ্ছা দেখছি, দাঁড়াও। একটু পরেই যিনি একখানা লুঙ্গি পরে বেরিয়ে এলেন তিনি বিমলের পিতা। মেয়ে ছেলেটা আলোটা এনে পিতা পুত্রের সামনে ধরল। লোকটা কাবুলি পাল্টানে বড় বড় চুল রেখেছে এবং তার ছোটোখাটো একটু দাড়িও হয়েছে। স্বাস্থ্যটা তার খুবই ভালো, কিন্তু বিমলকে দেখা মাত্র তিনি চক্ষু রক্তবর্ণ করলেন। কোন মুখ নিয়ে এলি আমার কাছে শুয়োর? তোর মুখ আমি দেখতে চাইনি, জেলখাটা আসামি। শান্ত কণ্ঠে বিমল বলল, আমাকে তুমি মানুষ হতে দাওনি কেন? কেন লেখাপড়া শিখতে দাওনি? আমি দিইনি? চাপা আক্রোশ তিনি প্রকাশ করলেন। ফের মুখ নেড়ে কথা বলছিস? এক্ষুনি জুতিয়ে। আহা, কি করো গা? মেয়ে ছেলেটি বাধা দিল। আমার বাধা খদ্দেরের আসবার সময় হলো, গুন্ডাবাজি করো কেন? বিমল একটু হতবুদ্ধি হয়ে গিয়েছিল। ঠিক এ ধরনের অভ্যর্থনা তার কপালে ঘটবে এটি সে আশা করেনি। এবার বলল, আমি তোমার কাছে থাকতে এসেছিলাম বাবা। বাবা মুখ বিকৃত করে বললে, হ্যাঁ, আমার কাছে থাকতে কেন? আমাকে ফাঁসাবার জন্যে? জেল খাটাবার জন্যে? দাগি বদমাইশ। বিমল বলল, সত্যি বলছি বাবা, তোমার সঙ্গে মিলে কাজ করব, ভালোভাবে থাকবো, তারপর যদি মানুষ হয়ে উঠতে পারি। মানুষ হবে? বন মানুষ আবার মানুষ হয়? বাবা তেমনি ঘৃণার সঙ্গে বললেন, বাটার ছেলে বাপের নাম ডুবলো, জানিস? চুরি ধরা পড়লে তবে চোর হয়, তার আগে নয়। তোর বাপ আমি নই, যা বেরো, বাদির বাচ্চা কোথাকার। বাবা ভেতরে চলে গেলেন। মেয়ে ছেলেটা একবার বিমলের দিকে অদ্ভুত এক প্রকার দৃষ্টিতে তাকালো। পরে বলল, বাপ বলে আর নয় বা ডাকলে গো, তার চেয়ে মায়ের জন্য কাঁদোগে যাও, মেনি মুখ। ভিতরে গিয়ে সে মুখের উপর দরজাটা বন্ধ করে দিল। কিছুক্ষণ অবধি স্তব্ধ হয়ে বিমল দাঁড়িয়ে রইল ওইখানে, ঠিক ওইভাবে। তারপর মাঠকোঠার সীমানা ছাড়িয়ে পথের উপর এসে এক জায়গায় বসে বাপের ঘরখানার দিকে চেয়ে রইল। চুপ করে সে বসে রইল অনেকক্ষণ। কি দেখছিল বা কি ভাবছিল বলা কঠিন। তারপর একসময় উঠে সে কতক্ষণ পায়চারি করে বেড়ালো এবং এক সময়ে বস্তির চারদিকটা ঘুরে কি যেন পর্যবেক্ষণ করে এলো। আবার এসে সামনের দিকে একবার দাঁড়ালো, তারপর ধীরে ধীরে চলে গেল একদিকে। রাত্রির আলো ছায়ার মধ্যে একসময় বিমল দূরে মিলিয়ে গেল। দেবরায় বলল,
পৃথিবীর অজানা মানুষের ভিড়ের মধ্যে কোথাও বিমল চিরকালের জন্য হারিয়ে যেতে পারত, কিন্তু তা যায়নি। মাস 6 পরে তাকে খুঁজে পাওয়া গেল হুগলি জেলার একটি ছোট শহরে। বাপের কাছে সে মিথ্যে বলেনি, সে বাঁচবার চেষ্টা করেছিল। সে যদি মানুষ হতে পারে, যদি কোনো মতে সে নিজের পায়ে দাঁড়িয়ে যায়, তবেই আর কিছু না হোক সেন্ট্রাল জেলের সেই মিস্টার গুপ্তর কথাটার মান রক্ষা হয়। তিনি বলেছিলেন, কল্যাণের পথ বেছে নিও। বিমল বিশ্বাস করেছিল, ভদ্র জীবনযাপন করার পথই তো কল্যাণের পথ। দেখতে পাওয়া গেল বিমল একখানা সাইকেল রিক্সা চালাচ্ছে। গাড়িখানা ঠিক আনকোরা নয়, কিন্তু অবস্থা তার ভালো। মালিককে দৈনিক 5 শিকা দিতে পারলে তার নিজের দৈনিক উপার্জন কম বেশি 2 টাকা। পাল পার্বণে খাটতে পারলে একদিন 5 টাকাও তার পকেটে ওঠে। 1 টাকা থেকে 1.5 টাকা পরে তার খাই খরচা। কেউ পরামর্শ দিয়েছে, ছাতু খাবি বিমল, দুধ খাবি, পয়সা জুটলে মাংস, পারিস তো রোজ একটা ডিম, ভাত 2টি খাস রাত্রে, ঘুম হবে ভালো। 2টো করে কলা খেতে পারিস, হুগলির কলা খুব সস্তা। বিমল তার উপার্জন বাড়াবার চেষ্টায় যথাসাধ্য ভালো খাবার চেষ্টা পায়। গাড়িখানা নিজের হাতে ঝাড়ে মোছে। কখনো যদি ভাগ্য ফেরে, তবে সে নিজেই একখানা গাড়ি কিনবে। একখানা, তারপর আরেকখানা, এমনি করে বাড়িয়ে যাওয়া। তারপর সে লোক রাখবে, নিজে একখানা দোকানে দেবে। সেই দোকানে মনোহারি জিনিসপত্র সাজানো, ঝলমল করছে তার দোকান। দোকানের ঠিক সামনে সে বসিয়ে দেবে একটা জলছত্র, বিনামূল্যে চৈত্র বৈশাখে ঠান্ডা জল। মুটে মজুর আসুক, সাইকেল রিক্সা চালকরা আসুক, ঘেঁষেরা মেয়ে মাথার মোট নামিয়ে এসে দাঁড়াক। যারা মেহনত করে তারা সবাই এসে বিশ্রাম নিয়ে ওই বট গাছটার তলায় ছায়ার নিচে জলছত্রের কাছে। ওরা শুধু স্নিগ্ধ শীতল জল বুক ভরে পান করে যাক। জলছত্রটা করবে সে মায়ের নামে, তার পরলোকগতা মা কল্যাণী দেবী। জলছত্রের নাম দেবে সে কল্যাণ সত্র। এই সত্রে জলপান করতে আসবে তারাই যাদের মা নেই, যারা পিতৃ স্নেহ বঞ্চিত, যাদের বন্ধু পরিজন কেউ কোথাও নেই, যাদের কপাল থেকে ঘাম ঝরে পড়ে সকাল থেকে রাত পর্যন্ত। বিমল দিবা স্বপ্নের আনন্দে যেন পথ ভুলে যায়। রাতে সে গিয়ে ওঠে স্থানীয় ধানকলের পাশের এক বস্তিতে। সেখানে এক বুড়ির জন্য সে রান্না করে দেয়। কিন্তু বুড়ির চোখে একটু কম দেখে এবং কানে একটু কম শুনে বলেই বিমলকে সে বিশ্বাস করে না। নিজের তেল, নুন, চাল, ডাল ও মশলাপাতি ইত্যাদি রান্নার সামনে এনে দিয়ে নিজেই পাহারায় বসে থাকে। বুড়ির সম্পর্কে এক নাতনি ধানকলে কাজ করে এবং বুড়িকে সে খাওয়ায়। বুড়ি এই বস্তিতে নাকি কাঠা 3 জমির মালিক। বুড়ি চোখ বুঝলে ওই নাতনি নাকি জমিটুকু পাবে, এমনি একটা কথা চালু আছে। ওই নাতনিটার ঘরে সন্ধ্যার পর মাঝে মাঝে যখন হারমোনিয়াম বাজে, বিমল তখন রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকে এবং বুড়ি চুপ করে বাজনা শোনে। নাতনিকে না জানিয়ে বিমল প্রতি মাসে 2টি করে টাকা বুড়ির হাতে দেয় এবং ওই খামারের কোণে পুরন গোয়াল ঘরটিতে রাত্রে সে ঘুমিয়ে থাকে। মাঝে মাঝে রাত্রের দিকে স্নান করে এসেও গরমে তার ঘুম হতে চায় না। সেই জন্য সে দাওয়ার এক পাশে এসে মশার ভয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ে। সারা দিনের ক্লান্তি দেখতে দেখতে তার তন্দ্রা আসে। হঠাৎ একদিন ঘুমের ঘোরে সে ঠেলা খায়। জেগে উঠে পাশ ফিরে দেখে ছায়ামূর্তি। চোখের ঘুম ছড়িয়ে সে প্রশ্ন করে, কে? আস্তে কথা বলো, আমি বিনোদ। এই বলে নাতনি তার দিকে একটু ঝুঁকে পড়ে পুনরায় বলে, একটু কাজ করে দে বিমল, নেশা না করলে লোকটা টাকা বার করতে চায় না। কে লোক? এই যে আসে মাঝে মাঝে চটকল থেকে আমার কাছে, এই যে 8 আনা, লক্ষ্মীটি, ছুটে এনে দে। বিনোদিনীর অনুরোধ এড়ানো কঠিন। হগত্তা বিমলকে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে হয়। বিনোদিনী 2 পা এগিয়ে গিয়ে বিমলের পিঠের দিকে একখানা হাত রেখে কানে কানে বলে, দেখিস রাখু মিস্ত্রি যেন টের পায় না, পেলে আর রক্ষে নেই। তক্ষুনিও গিয়ে ফাঁড়িতে খবর দেবে। আমার ওপর রাগ আছে জানিস তো। বুড়ি বোধহয় ঘুমিয়েছে না? বিমল প্রশ্ন করল, কেন?
বুড়ি ভয়ানক বজ্জাত। বিনোদিনী বলল, রাখুর সঙ্গে ওর স্বর আছে, তা জানিস? আমার বালিশের তলায় হাত ঢুকিয়ে বুড়ি একদিন শেষ রাত্রিরে আমার টাকা বার করে নিয়েছিল। মায়েরি, ও যে রাধুকে ঠান্ডা রাখে। রাধুর বাপ যে ছিল ওর সঙ্গে। যা, তুই শিগগির নিয়ে আয়, লক্ষ্মীতে খুব ভালোবাসবে তোকে একদিন। বিমল গা ঢাকা দিয়ে বেরিয়ে গেল। রাত তখন অনেক। দেবরায় মাংসর বড়া মুখে দিয়ে কিছুক্ষণ চিবুলো। প্রায় লাঞ্চের সময় হয়ে এসেছে। ওখলার বন বাগানের ছায়াপথে আরও দু একটি ছোট ছোট দল ছুটির দিনে পরিভ্রমণ করতে এসেছে। দু একটি অবসর বিনোদিনী কাঁধে ক্যামেরা ঝুলিয়ে এখানে ওখানে সর্বনাশের ফাঁদ পাচ্ছিল। শ্রোতাদের উৎসুক এবার তীক্ষ্ণ হয়ে উঠেছে। দেবরায় বলল, ট্রেনের দোলায় মাঝে মাঝে আমি তন্দ্রাচ্ছন্ন হচ্ছিলাম, কিন্তু বিমলের আত্মকাহিনীর মধ্যে বাস্তব জীবনের এমন একটা কাঁচা রস ছিল যে যে আমার ঘুমোবার উপায় ছিল না। আমার মন ওর সম্বন্ধে সমবেদনায় ভরে উঠেছিল। বোধহয় জুন মাসে সেটা মাঝামাঝি। 2-4 পশলা বেশ বৃষ্টি হয়ে গেছে। হুগলির ওদিকে গ্রামে বসন্তর মড়ক লেগেছিল এবং সেই মারি রোগের হাত থেকে ধানকলের লোকেরাও রেহাই পেল না। দেখতে দেখতে বুড়ি মারা গেল। বিমলই তাকে টেনে টুনে নিয়ে গিয়ে পুড়িয়ে এলো। রাখুর বউটা হয় দিনের দিন মারা পড়ল এবং বিমল যখন দেখল বিনোদিনীকে সঙ্গে নিয়ে রাখু এসে ধানকলের ছোটবাবুর গদির একটা ঘর দখল করলো, তখন সেও আর বুড়ির ওখানে থাকতে সাহস পেল না। বিছানার পুটলিটা সাইকেলে তুলে নিয়ে বিমল সোজা চলে এলো হুগলি শহরের গঙ্গার ধারে। হুগলি থেকে চুত্তোর মধ্যে কোথাও না কোথাও সে ঠিকই কাটিয়ে দিতে পারবে কিছুদিন ধরে দুবেলা সে গঙ্গায় ঝাঁপিয়ে মনের আনন্দে স্নান করতে লাগলো। বৃষ্টি বাদল কিছু মানল না। ওরই মধ্যে একদিন এক প্যাসেঞ্জারকে পেয়ে সে তাদের সেই থানকলে পৌঁছে দিতে গেল। ওই সুযোগে সে দেখে আসতে চাইল বিনোদিনী কেমন রাখুর সঙ্গে তার নতুন ঘরকন্যা পেতেছে। প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে সে ধানকলের মধ্যে এদিক ওদিক ঘুরে দেখল। না আছে রাখু, না বা বিনোদিনী। বর্ষার দিকে এখন ধানকলের কাজকর্ম এক প্রকার বন্ধ। বিমল গিয়ে রাখুর ঘরের মধ্যে মাথা গড়িয়ে দেখে এলো, কিন্তু রাখুদের কোনো চিহ্নও নেই। কানা বুড়ির ঘরের দিকে ফিরে চাইতেও বিমলের গা ছমছম করছিল। ওই 3 কাঠা জমি আর বেড়া বাঁধা কাত হওয়া গোলপাতার ঘরখানায় বুড়ি নিশ্চয়ই পেতনি হয়ে এখন ঘুরে বেড়ায়। বিমল সেদিকে একবার তাকিয়ে চলেই যাচ্ছিল। হঠাৎ লক্ষ্য করল ধানকলের সেই বুড়ো পাহারাদারটা বুড়ির দাওয়া থেকে নেমে নেমে আসছে। বিমল থমকে দাঁড়িয়ে ডাকলো, গোসাই যে, ওখানে কেন? বুড়ো গোসাই বলল, আর ভাই বলিস নে, ছুরিটার গায়ে গুটি বেরিয়েছে, তাই ওকে এখানে ফেলে রেখে পালিয়েছে ওই রাখুশালা। দেখ দেখি ভাই, দিন দুপুরে শিয়াল এসে ঢুকেছে, নেড়ে কুকুর এসে ঘুরে যাচ্ছে, ছুরিটা তো বাঁচবে না। কপালে যে কদিন দুঃখ আছে। আমি বুড়ো মানুষ, বলি যাই ছুরিটা যতক্ষণ আছে একটু বালি খাইয়ে আসি, গায়ে চারদিকে মরক। বলতে বলতে গোসাই পুকুর ধার দিয়ে ধানকলের ওদিকে চলে গেল। বিনোদিনী বড় চটুল, সত্যি বলতে কি বিশ্বাসযোগ্য নয়। ওর ওপর কোনো বিষয়ে নির্ভর করা চলে না। নইলে সেদিন রাখুর সঙ্গে চলে গেল, একবার পিছন ফিরে দেখল না, একটি কথাও বলল না। বিমল তার সাইকেলখানার দিকে কয়েক পা এগিয়ে গেল। বৃষ্টি এসে পড়েছে। হুডটা না তুলে দিলে সিটটা ভিজবে। বিমল সযত্নে হুডটা তুলে কবজাটা আটকে দিয়ে গাড়িতে উঠে চালিয়ে দিল। না, এদিক থেকে প্যাসেঞ্জার পাওয়া যাবে না, সিটটা খালি পড়ে থাকবে। কি মনে করে আবার সে গাড়িখানা ঘোরালো এবং সোজা চলে এসে বুড়ির খামারে ঢুকে দাওয়ার সামনে এসে থামলো। তারপর গাড়ি থেকে নেমে দাওয়ায় উঠে মুখ বাড়ালো। ঘরের মধ্যে দুর্গন্ধ। এক প্রকার নগ্ন অবস্থায় বিনোদিনী মেঝের উপর পড়ে রয়েছে। পায়ের শব্দ পেয়ে ঈষৎ ক্ষীণ কণ্ঠে সে সাড়া দিল, কে? গোসাই? না, আমি বিমল। কেমন আছো তুমি? বিনোদিনী একটু থেমে মৃদু কণ্ঠে বলল, ভালো নেই রে, উঠতে পারছি নে। বিমল চুপ করে রইল।
একটু পরে ক্ষীণ স্বরে বিনোদিনী বলল, শিয়াল ঢুকছে যখন তখন, মাথার কাছে এসে দাঁড়াচ্ছে, পা শুকে যাচ্ছে, ওরা জানে আমার আর দেরি নেই। বিমল শান্ত কণ্ঠে বলল, হাসপাতালে যাবে বিনোদ? হাসপাতালে? খেয়ে নিয়ে যাবে। বিনোদিনী যেন কেমন একটু চেতিয়ে উঠল, আনন্দে তার কান্না পেয়ে গেল। একটা চোখ বোধ হয় ইতোমধ্যে তার নষ্ট হয়েছিল, সেটি বিমল লক্ষ্য করল। এবার সে বলল, আমার গাড়ি আছে সঙ্গে, তোমাকে নিয়ে যেতে পারবো, যাবে? হ্যাঁ। বিমল একবার এদিক ওদিক তাকালো, তারপর নিজের পরনের নতুন ধুতিখানা থেকে মাল কোচার অংশটুকু আন্দাজ করে পার পরিয়ে ছিঁড়ে ফেলল। তারপর সেই টুকরোটা নিয়ে উবু হয়ে বসে বিমল বলল, তোমার গাটা একটু ঢেকে না নিয়ে এভাবে তো গাড়িতে তোলা যায় না, পথের লোক হাঁ করে চেয়ে থাকবে। বিনোদিনীকে কোনো প্রকারে প্রস্তুত করে নিয়ে বিমল তাকে কোলে তুলে বাইরে এলো এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে তাকে গাড়িতে বসে মাথাটা হেলিয়ে রাখার ব্যবস্থা করে দিল। পরে বলল, ভয় পেও না বিনোদ, আমি আসতে যাব, মাথাটা যদি ঘোরে আমাকে বলো, গাড়ি থামাবো। চোখ বুজে বিনোদিনী বলল, আমাকে বাঁচাতে পারবে তুমি? আমি কেন বাঁচাবো, হাসপাতালে ওরাই বাঁচাবে। নাও এবার আমি চালাবো, একটু কষ্ট করে থাকো, মাইল 2 রাস্তা। শারীরিক পরিশ্রমের জন্য বিনোদিনী হাঁপাচ্ছিল। এবার ক্লিষ্ট কণ্ঠে ধীরে ধীরে ডাকল, বিমল। বিমল ফিরে তাকালো, বিনোদিনীর চোখ দিয়ে জল গড়াচ্ছে। তবু সে বলল, বিমল, আমি যদি ভালো হয়ে উঠি আমাকে বিয়ে করবে তুমি? দুজনে বেশ ঘরকন্যা বাঁধবো, বলো, বিয়ে করবে? বিমল কতক্ষণ কি যেন ভাবল, পরে বলল, হ্যাঁ করব, তুমি যদি রাজি থাকো। আমিও ভেবেছি কতদিন। মৃদু জড়িত কণ্ঠে বিনোদিনী বলল, আমি জানি তুমি কত আমাকে ভালোবাসো। আমি নতুন করে ঘর সাজাবো, বাসন বিছানা কিনবো, তোমাকে রান্না করে দেব। আচ্ছা, একটা কথা শুনে রাখো বিমল। বিমল তখন গাড়ি চালাচ্ছিল, অনেকটা পথ ততক্ষণে পেরিয়ে এসেছে। এবার মুখ ফিরিয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলছো? বিনোদিনী ক্লান্ত কণ্ঠে বলল, বুড়ির তক্তার নিচে মাটির মধ্যে আমার কিছু টাকা পোতা আছে, যদি না বাঁচি ও টাকা তুমি তুলে নিও বিমল। গাড়ি চালাতে বিমল একবার কপালের ঘাম মুছল, পরে বলল, দূর পাগল, ও টাকা নিয়ে আমি কি করব? তুমি ভালো হয়ে ওঠো, ও টাকা তোমারই থাকবে। আমাকে বকশিস দেবার কথা তুলো না বিনোদ, ওটা আমার অপমান। বিনোদিনী চোখ বুঝিয়ে চুপ করে বসে রইল। বিমল হন হনিয়ে গাড়ি চালালো। জাত বসন্ত সন্দেহ নেই, ভিতরে ভিতরে হেমারেজ আরম্ভ হয়ে গিয়েছিল, কিন্তু জীবন মৃত্যুর মধ্যে কোনো একটা ব্যাখ্যা বোধ হয় নিগুড় রহস্যের অন্তরালে রয়ে গেছে। বিনোদিনী কেমন করে বেঁচে উঠল তার কোনো কৈফিয়ত নেই, হয়তো বাঁচবার প্রবল ইচ্ছাটাই বাঁচবার অন্যতম কারণ। বিমল দুবেলাই এসে দেখত এবং খবর নিত, শুধু হাতে সে একবারও আসেনি। কখনো ফল, কখনো হরলিক্স, কখনো বা কেক, বিস্কুট, এই সমস্ত খরচ তার আনন্দের, তার দুঃখময় জীবনের ভালোবাসার। সপ্তাহ 3 পরে বিনোদিনী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হাসিমুখে বেরিয়ে এলো। সামনেই সাইকেল রিক্সাখানার হ্যান্ডেল ধরে বিমলও হাসিমুখে দাঁড়িয়েছিল। ওই সঙ্গে ভাগ্য নিয়ন্তা বুঝি একটু হেসেছিল। মেয়েটা সহজসাহে গাড়ির উপর চড়ে বসল। বিনোদিনীকে নিয়ে বিমল যখন ধানকলের পাশ কাটিয়ে বুড়ির খামারের ধারে এসে থামল, দেখল রাখুর সামনে দাঁড়িয়ে। চক্ষু রক্তবর্ণ করে রাখু বলল, এই যে শালা এসেছে, বলি এই আমার মেয়ে ছেলেকে তুই ফসলে বার করে নিয়ে গেছলি কেন রে? বিমলের চোখ দুটো হঠাৎ হিংস্র হয়ে উঠল, কিন্তু শান্ত কণ্ঠে সে বলল, তোমার মেয়ে ছেলে মানে? কে বললে ফুসলে নিয়ে গেছিল? রাখু বলল, হারামজাদা, ফের কথা বলছিস? কে না জানে বিনোদ আমার বউ, আমাদের বিয়ে হয়েছিল তার সাক্ষী আছে, তা জানিস? বিমল একবার বিনোদিনীর দিকে তাকালো,
পরে বলল, মিথ্যে কথা, বিশ্বাস করি নে, বলুক তো বিনোদিনী। মুখ খিচিয়ে রাখু মিস্ত্রি চেঁচালো, এখন বুঝি মেয়ে মানুষের মতামত শুনতে চাস? জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো যদি ফের কথা বলিস। পরের বউ নিয়ে পালাচ্ছিলি, গায়ের লোক ডেকে তোকে কুকুর মারা করবো এখুনি, হারামিশালা। এতক্ষণ পরে বিনোদিনী বলল, বিমল, বড় ঝগড়া করিস তুই। রাখু মিস্ত্রি তো ঠিকই বলেছে, তুই বা দাবি করছিস কেন? আমি তো আর তোর সঙ্গে এক ঘরে শুইনি। আমার খামারে দাঁড়িয়ে বুক ফুলিয়ে আমাদের মারতে এলি যে, কেন গায়ে মানুষ নেই? গোসাই এসে দাঁড়িয়ে সব শুনছিল। এবার বলল, রাখুটা বেইমান সবাই বলবে, কিন্তু তুই কেন এলি বিনোদের উপর দখল নিতে? মেয়ে ছেলের গন্ধ পেলে বুঝি মাথা ঠিক থাকে না? যা পালা এখান থেকে। একটা পৈশাচিক ভঙ্গি করে রাখু এগিয়ে এসে বিনোদিনীর হাতখানা ধরে ভিতরে নিয়ে গেল। বিনোদিনী ফিরেও তাকালো না। বিমল কিছুক্ষণ চুপ করে সেখানে দাঁড়ালো। তারপর সাইকেলখানা নিয়ে ধীরে ধীরে খামার থেকে বেরিয়ে একদিকে চলে গেল। হুগলিতে বিমলকে এর পরে আর দেখা যায়নি। মালিকের সাইকেল রিক্সাখানা অবশ্য মালিকের কাছে সে রেখে গিয়েছিল। কালক্রমে তার বিছানার পুটলিটা একটু ভারী হয়েছিল। 2-4টে ভালো জামা কাপড়ও বুঝি কেনাকাটা করেছিল, একজোড়া নতুন জুতোও বুঝি ওই চুচড়ার বাজার থেকে কিনেছিল। কিন্তু সেগুলো সবই এক পায়েস হোটেলে গচ্ছিত রেখে সে যে সেই নিরুদ্দেশ হলো আর এ পাড়া মারায়নি। হঠাৎ একদিন বিমলের আবির্ভাব ঘটল সেন্ট্রাল জেলের সেই মস্ত ফটকে। গেটের সেপাই এবং পাহারাওয়ালারা তাকে ভালো করেই চিনত। সুরত সিং হাসি মুখে তাকে অভ্যর্থনা জানিয়ে বলল, আও ভাই বিমল, ক্যা খবর? বিমল জানতে চাইল ভিতরে গুপ্ত সাহেব আছেন কিনা, কারণ সে একবারটি দেখা করতে চায়। সুরত সিং হাসি মুখে ভিতরে গেল এবং পরে ফিরে এসে বলল, সাহেব আছেন ভেতরে, এসো। বিমল গুপ্ত সাহেবের ঘরে এসে নমস্কার জানিয়ে দাঁড়ালো। গুপ্ত বললেন, কি হে, কেমন আছো বিমল? হঠাৎ আমাকে মনে পড়লো যে? বিমল বলল, আমি জেলের মধ্যে ভালো ছিলুম, আবার আমাকে নিন দয়া করে, বাইরে আমার ভালো লাগছে না স্যার। গুপ্ত সাহেব অভিজ্ঞ ব্যক্তি, তিনি জানেন ঘর ছাড়া দিশেহারা অনেক এমন আছে যারা বেপরোয়া, যাদেরকে জঞ্জালে ফেলে দিয়েছে মানুষের বৃহত্তর সমাজ। বিমলের চেহারায় সেই সব হাল ভাঙা, পালছেরা, চোট খাওয়ার চিহ্ন ছিল অনেক। তিনি বললেন, অপরাধ না করলে তো ভাই এখানে কেউ আসে না, তোমাকে কেমন করে জায়গা দেব? চুরি দাড়ি রাহাজানি না করলে এখানে কেমন করে আসবে? মাথা নেড়ে বিমল বলল, না না, ওসব করতে পারবো না স্যার। মিস্টার গুপ্ত হাসি মুখে বললেন, তাহলে আর এখানে তোমার জায়গা হলো না বিমল। আচ্ছা বলে নমস্কার জানিয়ে বিমল বেরিয়ে চলে গেল। নিজেকে বিমলের বড়ই ঘৃণ্য মনে হলো। সে যেন একটা অর্থহীন, উদ্দেশ্যহীন মাংসপিণ্ড, আর কিছু নয়। কেন সে পৃথিবীতে এলো? কেন জন্মালো? এই জীবন জোড়া ধিক্ষার নিয়ে সে কি করবে? কেন সে মানুষ হবার সুবিধা পেল না? সংসারের সর্বপ্রকার বিবেচনা ও স্নেহ থেকে এমন করে সে কেন বঞ্চিত হলো? শুধু কি সেই দায়ী এর জন্য? কয়েকটা টাকা বিমলের পকেটে ছিল। সে কালীর ঘাটের দিকে এগিয়ে গিয়ে একটা ইস্পাতের দোকানে এসে বসলো এবং সেখানে বিশেষ অর্ডার দিয়ে একখানা বড় ধারালো ছোড়া ঘণ্টা 3 ধরে তৈরি করিয়ে দাম চুকিয়ে বেরিয়ে এলো। ছোড়াইখানা বাঁ হাতে নিল আস্তিনের মধ্যে। সেখান থেকে সোজা হাওড়া স্টেশনে গিয়ে একখানা হুগলির টিকিট কিনে বিমল গাড়িতে গিয়ে উঠল এবং ঘণ্টাখানেকের মধ্যে সে এসে নামল হুগলি স্টেশনে। তারপর ধান কলের পথটা ধরে সোজা চলল। 8 ঘন্টার মধ্যে সে এসে পৌঁছল ধান কলের পাশ কাটিয়ে রাখু মিস্ত্রির খামারে। বুঝতে পারা গেল রাখুরা কেউ ঘরে নেই। এদিকে ওদিকে ফিরে পুকুর ঘাটের দিকে চোখ পড়তেই দেখা গেল বিনোদিনী বুক জলে মনের আনন্দে স্নান করছে। বিমলের জামায় আস্তরের মধ্যে তার মুঠোটা শক্ত হয়ে উঠল। সোজা হয়ে সে দাঁড়ালো। স্নান সেরে ভিজে কাপড় গায়ে জড়িয়ে টেনে টুনে বিনোদিনী উঠে যাচ্ছিল। হঠাৎ পাশ ফিরে সে দেখল বিমল। বিনোদিনী সহাস্যে প্রশ্ন করল, আবার এ পাড়ায় কেন? কার জন্য?
তোমার জন্য। আমার জন্য? কি ভাগ্যি, হুকুম করো শুনি। বিমল বলল, তোমাকে খুন করবে বলে এসেছি বিনোদ। চোখ উল্টিয়ে বিনোদিনী বলল, শোনো কথা, তোমার জন্য তো মরেই আছি, এর ওপর আবার খুন? বলিহারি, আচ্ছা বাপের জন্মে দিয়েছিল তোমাকে? আচ্ছা, বাপে জন্ম দিয়েছিল তোমাকে? লজ্জা সরবের মাথা খেয়ে আবার এসেছো আঁচল টানতে, বামন হয়ে চাঁদে হাত। বিনোদিনী সেই ভিজা শাড়ি শুদ্ধ গা দুলিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। বিমল একবার সেদিকে তাকালো, তারপর ধীরে ধীরে সেখান থেকে ফিরে চলল। মাস কয়েক পরে আবার উঠল যবনিকা। বেলেঘাটের ওদিকে 4 নম্বর পুলের কাছাকাছি এক বস্তিতে সেই যে অন্ধকার এক রাত্রে কেষ্ট দে নামক একটা লোক খুন হয়েছিল, কলকাতার পুলিশ তার কোনো কিনারা করতে পারেনি। ঘন বর্ষার এক রাত্রে মাঠ কোঠার ছায়াচ্ছন্ন আঙ্গনে কেষ্টর রক্তাক্ত মৃতদেহ এবং একখানা রক্তমাখা ছোড়া পাওয়া যায়। পুলিশ তদন্তে শুধু জানা গিয়েছিল কেষ্টর এক জেলখাটা ছেলে আছে, নাম তার বিমল। প্রায় 6 মাস কেটে গিয়েছিল। অবশেষে বিমল আবার একদিন এসে সেন্ট্রাল জেলের গেট পেরিয়ে গুপ্ত সাহেবের ঘরে এসে উঠল। অত্যন্ত সুস্থ সবল সুহাস্য বিমল। কি হে আবার যে? আমি ধরা দিতে এলুম স্যার, এবার আমি খুনে আসামি। বলা বাহুল্য, আদালতে গিয়ে বিমলই প্রমাণ করে দিয়েছিল তার বাবার হত্যা তার হাতেই সংঘটিত হয়েছে। বিমলের গল্পের শেষাংশটা ভালো করে আমি শুনতে পাইনি। খুলনা কলকাতার সেই ট্রেনের কামরায় বেহুশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। শুধু এইটুকুই মনে আছে, জেলে গিয়ে বছর 2 পরে বিমল জেলের পাঁচিল টপকে একদিন মাঝরাত্রে পালিয়ে যায় এবং পুলিশ তাকে আর কোনোদিন ধরতে পারেনি। দেবরায় বলল, গাড়ির মধ্যে সেদিন অগাধে ঘুমিয়ে পড়েছিলাম। সেই ঘুম ভাঙল ভোরবেলায়। তখনও সূর্য ওঠেনি। উঠে বসে দেখি ছোট গাড়িখানায় আমি ছাড়া আর কেউ নেই। বিমল কোথায় এবং কখন নিঃশব্দে নেমে গেছে জানি নে। এদিক ওদিক চেয়ে দেখি সুটকেসটা নেই। মানিব্যাগ শুধু, গরম কোটটাও গেছে বিমলের সঙ্গে। কম্বল, রবারের বালিশ, গায়ের চাদর কোনোটাই খুঁজে পেলুম না। অসুবিধা আমার হয়েছিল বটে, কিন্তু বাল্যবন্ধুর উপর রাগ করতে পারলুম না। তাছাড়া কিছুদিনের মধ্যে যখন বেয়ারিং বুক পোস্টে আমার নামে সমস্ত দরকারি কাগজপত্রগুলো এসে পৌঁছলো, বিমলকে তখন মনে মনে ধন্যবাদই দিয়েছিলুম। ওখলার বাগানের শীতের মধুর উত্তাপের সঙ্গে স্নিগ্ধ হাওয়া জড়ানো ছিল। চাপরাশি বাবুর্চিরা এবার প্লেট সাজিয়ে লাঞ্চ দেবার আয়োজন করতে লাগলো।